শুরু করছি। দেখ, আজকে আমাদের জীবনবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টারে যে বাকি পার্টটা ছিল, অর্থাৎ জননের পর থেকে, ওটা থেকে আমরা আজকে শুরু করছি। ফার্স্ট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি জনন, অর্থাৎ জনন কথাটার মানেটা কি। জনন কথাটার মানেটাই হচ্ছে যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা আকৃতি বিশিষ্ট অপত্য জীবকে তৈরি করবে। অর্থাৎ আমাদের বাবা মা থেকে যে আমরা তৈরি হয়েছি, এই পুরো কাজটাই কিন্তু হচ্ছে জনন প্রক্রিয়ার দ্বারা। তাহলে জনন প্রক্রিয়ার দ্বারা তার নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীবকে সৃষ্টি করছে। তার মানে আমরা যারা তৈরি হয়েছি তারা কি অপত্য জীব, এবং সংখ্যা বৃদ্ধি করছে, তাই তো। তাহলে কারণ একটা পরিবারেতে তাদের বাবা মা থাকছে, সেখান থেকে তাদের একটা সন্তান তৈরি হচ্ছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের কী হচ্ছে, সংখ্যাটা বৃদ্ধি হচ্ছে এবং নিজেদের বংশধারাটাকে কিন্তু অক্ষুণ্ণ রাখছে। তাহলে সেটাকেই বলা হচ্ছে কিন্তু জনন। তাহলে জননের যদি আমরা গুরুত্ব আলোচনা করি, তাহলে গুরুত্ব পড়তে গেলে আমরা কী বুঝবো না, গুরুত্ব পড়তে গেলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অস্তিত্বকে বজায় রাখা। অর্থাৎ দেখ, অস্তিত্ব বজায় রাখা অর্থাৎ কথাটার মানেটা কি, অর্থাৎ জীব যদি সেই বংশটা বজায় রাখতে চায় তাহলে তাকে কিন্তু জনন কার্য করতে হবে। কারণ জনন কার্য না হলে তাদের সেই জেনারেশনটা সেখানে এসে কী হবে, স্টপ হয়ে যাবে। যাতে সেই জেনারেশনটা বহাল থাকে সেটার জন্য আমাকে কি করতে হচ্ছে, জনন কার্য করতে হচ্ছে। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ধারাবাহিকতাটাকে বজায় রাখা। অর্থাৎ সেই পরিবারটাকে ধারাবাহিকতা বজায় রাখতে গেলে আমাকে কিন্তু জনন কাজকর্ম করতে হবে। ওই জন্য দেখ সেকেন্ড পয়েন্ট লেখা আছে ধারাবাহিকতা বজায় রাখা। 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে জীবজগতে ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ জীবজগতে ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের কিন্তু দরকার হচ্ছে জনন কার্য করা। আচ্ছা, কেন? কারণ হচ্ছে দেখ, কোনো একটা পরিবারেতে বা আমাদের এই যে মনুষ্য জগতের মধ্যে আমাদের মানুষদের সংখ্যা যদি হঠাৎ করে কমে যায় এবং আশপাশের অঞ্চলে যে বন্য জীবজন্তুর সংখ্যা যদি বেড়ে যায়, তার মানে তখন কী হবে, তারা তখন আমাদের লোকালয়ের মধ্যে ঢুকে পড়বে এবং আমাদের যে মনুষ্য জগৎকে তারা কিন্তু আক্রমণ করবে। ঠিক আছে, অর্থাৎ একটা গ্রুপের নাম্বার অফ পিপলটাকে আমাকে বাড়াতে হচ্ছে। তার মানে যদি দেখা যায় যে মানুষদের সংখ্যা বেড়ে গেছে, বন্য জীবজন্তুর সংখ্যা কম, তাহলে আমরা কিন্তু পরিবেশের মধ্যে বেঁচে থাকতে পারবো। তার জন্য কী হচ্ছে, যে জীবজগতের ভারসাম্য, অর্থাৎ সে একটা মনুষ্য জগতের মধ্যে ছেলে মেয়ে এই পুরো যে ভারসাম্য, যতগুলো ছেলে বা তাদের মেয়ের সংখ্যা, এটা যদি সবসময় সেম থাকে তাহলেই কিন্তু আমাকে কিন্তু পরিবেশটা বজায় রাখতে পারবো। ঠিক আছে, বা হঠাৎ করে দেখা গেল যে যদি প্রচুর পরিমাণে মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে কী করতে হবে, মানুষ জগতের মৃত্যুজনিত কারণের জন্য ভারসাম্য কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। তার জন্য আমাকে কী করতে হবে, জনন কার্য করার পর আমাকে নতুন সংখ্যক জীবের আগমন ঘটাতে হবে। ঠিক আছে, এরপর আমরা যেটা পড়ব পদ্ধতি। জনন পদ্ধতি কতগুলো প্রকারের হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে 2টো ভাগে হয়। একটা মনে রাখবে হচ্ছে কি অযৌন জনন, আর একটা হচ্ছে কি যৌন জনন। এই হচ্ছে 2টো পার্ট। তাহলে কি বললাম, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। আচ্ছা, এবার যেটা পড়ব সেটা হচ্ছে কি, দেখ মনে রাখতে পারবি যে যদি যৌন জনন সম্পর্কিত হয় সেখানে কিন্তু জীবের সংখ্যা কিন্তু কম পরিমাণে উৎপন্ন হয়, আর অযৌন জনন যদি তৈরি হয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অনেক বেশি পরিমাণে। দেখতে পারবি যে অযৌন জনন পদ্ধতিতে লেখা আছে, দেখবি একটি জীব থেকে অসংখ্য অপত্য জীব তৈরি হয়। তাহলে এখানে কি হয়, এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য কিন্তু অপত্য জীব তৈরি হয়ে থাকে। তাহলে এইখানে অসংখ্য অপত্য জীব তৈরি হচ্ছে এবং দেখবি এখানে অনেকগুলো প্রক্রিয়া কিন্তু লেখা আছে। ঠিক আছে, আর যৌন জননের ক্ষেত্রে কি হয়, সাধারণত 2টো প্রাণীর মিলন ঘটে, অর্থাৎ একটা পুরুষ এবং একটা স্ত্রী, এদের দুজনের মিলন ঘটার ফলেই কিন্তু আমাদের জীব তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ একটা গ্যামেটের মিলন ঘটবে, গ্যামেট থেকে কিন্তু হবে জাইগোট এবং জাইগোট থেকে হবে কিন্তু অপত্য জীব। তাহলে এখানে যখন হচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে যৌন জননের ক্ষেত্রে আমার দেখা যাবে কি যে পুরুষ আর স্ত্রীর মিলন ঘটবে, যে পুরুষ স্ত্রীর মিলন, এবং মিলনে হওয়ার ফলে কি তৈরি হবে, সেখান থেকে তৈরি করবে হচ্ছে গ্যামেট। আচ্ছা, তারপর কারণ হচ্ছে ওখান থেকে অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এর মিলন ঘটবে, অর্থাৎ গ্যামেট মিলন হলো। গ্যামেট মিলন হয়ে যাওয়ার পর সেখান থেকে কি তৈরি করবে, নিষেক। তারপর সেই নিষেক হয়ে যাওয়ার পর তৈরি করবে হচ্ছে জাইগোট। ঠিক আছে, এই জাইগোট এবং জাইগোট থেকে উৎপন্ন করবে কি অপত্য জীব। তাহলে
একটা জেনারেশনে কীভাবে এই যৌন জনন কাজকর্ম হচ্ছে সেটা এখানে কিন্তু বর্ণনা করা হলো। আচ্ছা, এবার হচ্ছে দেখবি যে যৌন জনন এবং অযৌন জননের ক্ষেত্রে কিন্তু যদি জনিত্রী জীব বলা হয়, যদি জনিত্রী জীব বলা হয় তাহলে অযৌন জনন কিন্তু একজনই থাকে, তাহলে এদের কিন্তু জনিত্রী জীবের সংখ্যা, জনিত্রী জীব মানে একটা জীব থেকে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যাচ্ছে, তাহলে জনিত্রী জীব কতগুলো থাকে? একটি। বাট এদের জনিত্রী জীব কতগুলো থাকবে? এদের জনিত্রী জীব হচ্ছে কিন্তু দুটো, কারণ হচ্ছে কি পুরুষ আর স্ত্রী, তাহলে এখানে হয়ে যাচ্ছে কিন্তু দুটি, তাহলে জনিত্রী জীবের সংখ্যা হয়ে যাচ্ছে দুটো। এদের দেখবি মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে, এদের দুটো হয়ে থাকে, একটা মাইটোসিস মিওসিস, দুটোই কিন্তু কাজকর্ম হয়। তার মানে অপত্য জনুর প্রকৃতি কীরকম হয়ে যায়? অযৌন জননের ক্ষেত্রে অপত্য যে জীবটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেম মানে একদম সেম টু সেম অনুরূপ তৈরি হয়ে যাবে, কিন্তু যৌন জননের ক্ষেত্রে একটু হলেও কিন্তু ভিন্ন প্রকৃতির হবে। অর্থাৎ আমরা যে এই যে বাবা মা থেকে যে আমরা তৈরি হয়েছি সেখানে কিন্তু যে বাবার পুরো মুখ বসানো বা মায়ের পুরো মুখ বসানো আমরা কিন্তু বলতে পারবো না, সেখানে কিন্তু একটু হলেও আলাদা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অযৌন জনন। তাহলে অযৌন জননের ক্ষেত্রে মনে রাখবি এর একক, তার মানে তাহলে যদি বলা হয় অযৌন জননের একক কী, তাহলে মনে রাখতে হবে অযৌন জননের একক হচ্ছে কিন্তু রেণু, কারণ রেণু থেকে কিন্তু অযৌন জননের প্রত্যেকটা স্টেপ কিন্তু তৈরি হয়ে থাকে। আর এখানের ক্ষেত্রে কী হয়? এখানের ক্ষেত্রে গ্যামেট। আমরা যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করব যে অযৌন জননের কতগুলো ভাগ আছে, যে ফার্স্ট যে ভাগটা পড়ব তার নাম হচ্ছে কি বিভাজন। অর্থাৎ এখানে কিন্তু ডেসক্রাইব পার্টের মধ্যে যে জিনিসটা পড়তে হবে, যে অর্থাৎ এখানে যে ভাগগুলো আছে মানে ভাগগুলো কিভাবে হচ্ছে সেটা কিন্তু আলোচনা করার দরকার নেই, শুধু অল্প অল্প করে একটা করে লাইন পড়লেই হয়ে যাবে। অর্থাৎ যেমন হচ্ছে দেখ বিভাজন, অর্থাৎ দ্বিবিভাজন প্লাস হচ্ছে কি বিভাজন, অর্থাৎ দেখতে পাবি বিভাজনের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। তাহলে দেখ আমরা এখানে লিখে দিচ্ছি, এখানে মেনলি তোরা আসে কি উদাহরণ, উদাহরণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দ্বিবিভাজন, দ্বিবিভাজন কারা করে থাকে? দেখবি বইতে লেখা আছে অ্যামিবারা করে থাকে। কারা করছে? অ্যামিবা করছে। আর একটা পয়েন্ট হচ্ছে কি বহু বিভাজন, তাহলে এর হচ্ছে দুটো পয়েন্ট, একটা দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। তাহলে এই বহু বিভাজন কে করছে? বহু বিভাজন করছে হচ্ছে প্লাজমোডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট, প্লাজমোডিয়াম। সেকেন্ড পয়েন্ট আমরা চলে যাচ্ছি কোরকোদ্গম। সেকেন্ড পয়েন্টে দেখ কী লেখা থাকবে, লেখা আছে কোরকোদ্গম। কোরকোদ্গম এই পর্যায়টা করতে গেলে আমাকে কি কাদের কাদের এক্সাম্পল নিতে হবে? দেখ এটার ক্ষেত্রে পড়তে হবে হচ্ছে ইস্ট এবং হাইড্রা, এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় ইস্ট এবং হাইড্রা এদের শরীরে কিন্তু এই কোরকোদ্গম প্রসেসে কিন্তু অযৌন জনন সম্পন্ন করে থাকছে। 3 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে খণ্ডীভবন, অর্থাৎ বডির পার্টগুলো খণ্ড খণ্ড হয়ে গিয়ে সেখান থেকে তৈরি করছে নতুন আর একটা প্রাণীর উদ্ভব হবে, অর্থাৎ তার এক্সাম্পল হচ্ছে কি স্পাইরোগাইরা। ঠিক আছে, তাহলে স্পাইরোগাইরার ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা দেখতে পাবো, তাহলে এটার নাম হচ্ছে কি স্পাইরোগাইরা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি রেণু উৎপাদন, অর্থাৎ রেণু উৎপাদন কাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে? রেণু উৎপাদন, এই রেণু উৎপাদনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ছত্রাক। ঠিক আছে, ছত্রাক, ফার্ন এদের ক্ষেত্রে কিন্তু বা মস এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। তারপর চলে যাচ্ছে কি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কি পুনরুৎপাদন। পুনরুৎপাদন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে? সেখানে দেখতে পাবো প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া বলতে পারিস। তো এই প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে কিন্তু বা এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অযৌন জনন সম্পন্ন করে থাকে। তাহলে কি কি বললাম? তাহলে এইখানে দেখ যে কটা উদাহরণ দিলাম এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন দেয় যে কোনটা কিসের সাহায্যে কীরকমভাবে কিন্তু অযৌন জনন পদ্ধতি করে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কিছু সত্য মিথ্যা দেয় বা এমনি শর্ট প্রশ্ন হিসাবেও কিন্তু আসতে পারে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অঙ্গজ বিস্তার, অর্থাৎ যৌন জননের ক্ষেত্রে আমার কিন্তু ভাগ হবে না, কারণ যৌন জননের ক্ষেত্রে সেখানে পুরুষ এবং স্ত্রীর মিলন ঘটবে এবং মিলন থেকে কিন্তু গ্যামেট বা নিষেক হবে এবং জাইগোট হবে, জাইগোট থেকে কিন্তু অপত্য জীব তৈরি করবে। তাহলে সেখানে কিন্তু আর কোনো কিন্তু স্টেপ হবে না, যেটা আমাদের এই অযৌন জননের ক্ষেত্রে যে স্টেপগুলো আমরা কিনা আলোচনা করলাম। এবার যেটা পড়ছি অঙ্গজ বিস্তার, অর্থাৎ অঙ্গজ বিস্তার কি প্রক্রিয়া হয়ে থাকে। ফার্স্ট অফ অল দেখ এই অঙ্গজ বিস্তার করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে যে অঙ্গজ বিস্তার মানেটা কি, অর্থাৎ কোনো একটা অঙ্গ জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সেখান থেকে অপত্য জীবকে তৈরি করছে, সেটাকেই বলা থাকে কিন্তু
অঙ্গজ বিস্তার, অর্থাৎ কোনো একটা জীবের একটা অংশ সেখান থেকে ভেঙে বা পাশে সরে গেল, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে অপত্য জীব তৈরি করছে। এর আবার দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, এদের মধ্যে কি কি বললাম, একটা হচ্ছে তোর প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। তো আমরা এখানে আলোচনা করব দুটো সম্পর্কে। তাহলে একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হয়ে যাচ্ছে কিন্তু কৃত্রিম। এই দুটো ভাগের মধ্যে যে বিষয়টা আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিকের ক্ষেত্রে কি কি পাবো, অর্থাৎ এইগুলো তো উদ্ভিদের ক্ষেত্রে, যেমন হচ্ছে মূল, মূল অর্থাৎ অস্থানিক মুকুল থেকে সেখান থেকে কিন্তু তৈরি করছে। যেমন হচ্ছে তোদের আমরা দেখতে পাবো রাঙা আলু বা লাল আলুর রসালো মূল, সেখান থেকে কী হয়, অস্থানিক মুকুল তৈরি হয়ে থাকে। সেখান থেকে কী তৈরি হয়, অস্থানিক মুকুল সৃষ্টি হয় এবং অঙ্গজ জনন পদ্ধতিতে কিন্তু ওদের নতুন করে সেই উদ্ভিদটা সৃষ্টি হয়ে থাকে। তাহলে সেটা কারা হচ্ছে, সেটা তাহলে রাঙা আলুর সাহায্যে, তাহলে রাঙা আলু বা আমরা বলতে পারি লাল আলু। ঠিক আছে, তাহলে শুধু রাঙা আলু বললেও হবে। যদি বলা হয় কাণ্ড, কাণ্ড থেকে কাদের তৈরি করা হচ্ছে, দেখ কাণ্ড থেকে হয়ে যাচ্ছে কিন্তু অনেকগুলো দেখবি নাম আছে, সেখানে দেখবি শুষ্নি গাছ যদি বলা হয় শুষ্নি, তাহলে তাদের ক্ষেত্রে কাণ্ডটা হয়ে যাচ্ছে কিন্তু ধাবক। ঠিক আছে, তাদের নাম হচ্ছে কি ধাবক। অর্থাৎ শুষ্নি গাছের যদি বলা হয় তাহলে শুষ্নি এই উদ্ভিদটার হচ্ছে কিন্তু কোত্থেকে তৈরি হয়, ধাবক থেকে হয়। ঠিক আছে, তাহলে শুষ্নি গাছের হচ্ছে ধাবক থেকে। যদি কচুরিপানা বলা হয় তাহলে কচুরিপানার কিন্তু যে নামটা আছে তার নাম হচ্ছে কিন্তু খর্বধাবক, তার থেকে কি হয়, খর্বধাবক, এখান থেকে তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই দুটোর নাম হচ্ছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাই তোরা কিন্তু লিখে রাখবি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কাণ্ডর ক্ষেত্রে মেন যেটা তৈরি হয়ে থাকে আলু আদা। ঠিক আছে, কাণ্ডর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে হয় না, আলু আদা এদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। অর্থাৎ প্রাকৃতিকভাবে কিন্তু অঙ্গজ জনন হয়ে থাকে। তাহলে কাণ্ডের যে পর্যায়টা হয় সেটা হচ্ছে কি, কাণ্ড থেকে হতে গেলে আলু আদা হয়। আর এছাড়াও আরও এক্সাম্পল হচ্ছে শুষ্নি গাছের হচ্ছে ধাবক থেকে তৈরি করা হয়, কচুরিপানা কিন্তু খর্বধাবক থেকে হয়। তা আবার এটাও বলতে পারি আলু বা আদা থেকে তোর মুকুল তৈরি হচ্ছে। ঠিক আছে, আলু বা আদা থেকে মুকুল তৈরি হয়, সেখান থেকে কিন্তু এটা তৈরি হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো পাতা, পাতাটার কিন্তু ভালো এক্সাম্পল আছে, সেটা হচ্ছে পাথরকুচি। পাথরকুচি গাছের পত্রাশয়ী মুকুল থাকে, কি বললাম, পাথরকুচি গাছের পত্রাশয়ী মুকুল থাকে, সেই মুকুল থেকে বা পত্রজ মুকুল বলা হয়ে থাকে, সেখান থেকে কিন্তু অঙ্গজ জনন তৈরি হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু নতুন উদ্ভিদকে তৈরি করছে। তাহলে এই যে নামগুলো বললাম এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছে হচ্ছে আমাদের কৃত্রিম অঙ্গজ জনন। এরপর দেখ যেটা পড়বো সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন কীভাবে করতে হয়। ফার্স্ট যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে কাটিং বা শাখা কলম বলা হয়ে থাকে। তাহলে ফার্স্ট যেটা পড়বো সেটাকে বলা হয়ে থাকে কিন্তু কাটিং বা শাখা কলম। কাটিং করতে গেলে কি করে করতে হবে, কাটিং করতে গেলে ফার্স্ট যে পয়েন্টটা পড়ছি সেটা হচ্ছে কী হয় না, সাধারণত লেবু, গোলাপ বা সাধারণত আম, জাম এইগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণত কলম করা গাছ যেগুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে। ঠিক আছে, কলম করে নতুন করে উদ্ভিদকে কিন্তু তৈরি করতে হয়। ঠিক আছে, তাহলে সেটার ক্ষেত্রে কী হবে, কাটিং মানে হচ্ছে তাহলে লেবু, গোলাপ, জাম এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই রকমভাবে কেটে নতুন করে উদ্ভিদটা তৈরি করা হয়। ঠিক আছে, আর একটা যে প্রসেস সেটার নাম হচ্ছে কিন্তু গ্রাফটিং বলা হয়ে থাকে, কি গ্রাফটিং। তো গ্রাফটিং পর্যায়টা কীরকমভাবে হয় না, সাধারণত দুটো ভিন্ন উদ্ভিদের শাখাকে জোড় লাগানো হয়। তাহলে কাটিংয়ের ক্ষেত্রে কী হয়, লেবু গাছটাকে কেটে আমি কয়েকদিন ধরে কাটা অংশটাকে অন্য মাটির মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তো সেখান থেকে আস্তে আস্তে মুকুল তৈরি হবে, সেখান থেকে কিন্তু কাকি মুকুল তৈরি করে নতুন গাছ তৈরি করবে, সেটা হচ্ছে কাটিং। গ্রাফটিংয়ের ক্ষেত্রে কী করব, দুটো উদ্ভিদের শাখাকে নিতে হবে, অর্থাৎ দুটো ধর এইরকম একটা উদ্ভিদ আছে আর একটা পাশে অন্য আর একটা উদ্ভিদকে নিয়ে এলাম, তাহলে সেইখানটাতে আমি এখানে কী করলাম, জয়েন্টিং করলাম। সেই জয়েন্টিং করার পর এখান থেকে নতুন করে একটা উদ্ভিদের মূল তৈরি করবে, তারপর সেখান থেকে আমি একটা গাছ তৈরি করতে পারবো। অর্থাৎ দেখবি ওখানে লেখা আছে মূল সহ যে গাছটিতে অন্য গাছের জোড়া লাগানো হচ্ছে। ধর এইটা হচ্ছে আমার নিজের গাছটা, ঠিক আছে, এইটা হচ্ছে এই গাছটা হচ্ছে মূল সহ গাছ, আমি যে গাছের শাখাটাকে জোড়া লাগানো হচ্ছে, অর্থাৎ এটার নাম হচ্ছে কিন্তু স্টক, এটার নাম হয়ে যাচ্ছে কিন্তু স্টক। আর পাশ থেকে যেটা নতুন গাছ নিয়ে এসে লাগানো হচ্ছে সেটার নাম হয়ে যাচ্ছে কিন্তু সিয়ন। ঠিক আছে, তাহলে আমার নিজের যে গাছটা রয়েছে সেটার নাম হচ্ছে স্টক, আর পাশ থেকে যে গাছটাকে নিয়ে আসছি সেটার নাম হচ্ছে সিয়ন। তাহলে এই দুটোকে পর্যায়কে একসঙ্গে যখন করা হচ্ছে সেই প্রসেসটার নাম হচ্ছে কিন্তু গ্রাফটিং। ঠিক আছে, তাহলে গ্রাফটিং প্রক্রিয়ায় কিন্তু সেখানেও কারা কারা কাজ করে থাকছে, এখানে সাধারণত আম, লেবু, পেয়ারা এইগুলো কিন্তু
এই কাজের মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকে। থার্ড যেটা পড়বো সেটা হচ্ছে অণুবিস্তার। অণুবিস্তারণ কাকে বলছে না, অণুবিস্তারণ বা যেটাকে বলা থাকে মাইক্রো প্রোপাগেশন, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কারণ হচ্ছে এমন কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো কিন্তু ওগুলোকে মানে ওদের যে কোষ বা কলাগুলোকে ছোট ছোট টুকরোগুলো করা হয়, টুকরোগুলো করে নিই, সেই ছোট ছোট টুকরোগুলো থেকে বিশেষ কর্ষণ দ্রবণে বৃদ্ধি করানো হয়, তারপর সেখানে অক্সিন এবং সাইটোকাইনিন দ্রবণ দেওয়া হয়, ঠিক আছে, বা হরমোন এগুলোকে দেওয়া হয়। হরমোনটা দেওয়ার পর সেখান থেকে নতুন করে উদ্ভিদকে তৈরি করা হয়। তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি কি বললাম, তোরা দরকার হলে পেজ নাম্বার 63, তোদের যে সাতটার বইটা আছে সেই 63 পেজের নিচের দিক করে দেখতে পাবি, সেখানে দেখবি মাইক্রো প্রোপাগেশনের কতগুলো পদ্ধতির যে স্টেপগুলো সেখানে কিন্তু লেখা আছে। দেখতে পাবি যে উপযুক্ত সেই উদ্ভিদটাকে আমাকে কি করতে হবে, সেই কলা নেওয়া হবে বা কোষ বা মুকুল এটাকে নির্বাচন করা হবে, তারপর সেটাকে কোনো একটা কালচার মানে কোনো একটা দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হবে, তারপর সেই ডুবিয়ে রেখে সেখান থেকে ক্যালাস গঠন হবে, তারপর সেই ক্যালাসটা আস্তে আস্তে যখন বড় হবে সেখান থেকে তৈরি করবে এমব্রয়েড, এবং এমব্রয়েড থেকে কিন্তু আস্তে আস্তে তৈরি করবে হচ্ছে প্লান্টলেট, ঠিক আছে। তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে কালচারের মধ্যে রেখে ওটাকে প্রথমে যে জিনিসটা তৈরি করা হবে সেটা হচ্ছে কি ক্যালাস, ঠিক আছে। তাহলে আমরা যেটা প্রথম যেটা তৈরি করব সেটা হচ্ছে ক্যালাস থেকে তৈরি করব কি হচ্ছে এমব্রয়েড, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তারপর সেই এমব্রয়েড থেকে তৈরি করব হচ্ছে আমার প্লান্টলেট। এই প্লান্টলেট থেকেই কিন্তু আমার নতুন করে উদ্ভিদটা স্থানান্তরিত বা প্লান্টলেটটাকে পৃথক টবে আমি একটা স্থানান্তরকরণ করব এবং সেখান থেকে অসংখ্য চারা গাছ কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু মাইক্রো প্রোপাগেশনের একটা প্রসেস, ঠিক আছে। এবং তোরা যখন পড়বি তখন দেখতে পাবি পেজ নাম্বার 64-এ দেখবি ফার্নের জনুক্রম বলে একটা পয়েন্ট আছে। ফার্নের জনুক্রম ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্নের জনুক্রম কিভাবে একটা স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে সেটা কিন্তু ওখানে আলোচনা করা আছে, অর্থাৎ ফার্নের জনুক্রম, ওটা কিন্তু নামটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওটা কিন্তু অনেক এতে কিন্তু 3 নাম্বার বা 5 মার্কসের হিসাবে কিন্তু বড় হিসাবে কিন্তু আসে। অর্থাৎ কোনটাকে বলছে আমরা দেখাচ্ছি, দেখতে পাবি এই যে দেখ ফার্নের জনুক্রম, দেখ কীভাবে হচ্ছে মিওসিস হওয়ার ফলে কী তৈরি হয়ে গেল, দেখ রেণু হওয়ার পর লিঙ্গধর দেহ, অর্থাৎ লিঙ্গধর থেকে একটা পুংধানু থেকে শুক্রাণু বেরিয়ে আসলো, স্ত্রীধানী থেকে ডিম্বাণু বেরিয়ে আসলো, নিয়ে দুটো শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হওয়ার পর কি তৈরি হলো, নিষেক, তারপর নিষেক থেকে জাইগোট থেকে রেণুধর দেহ। দেখ এখান থেকে দেখ যেমনি শুক্রাণু ডিম্বাণু এন এলো, নিষেক হয়ে যাওয়ার পর দেখ এটা 2N হয়ে গেছে, তার মানে জাইগোট, ঠিক আছে। তারপর হচ্ছে কি রেণুদেহ হচ্ছে কিন্তু 2N তৈরি হয়ে গেল। তারপর রেণুধর থেকে হচ্ছে রেণুস্থলী, অর্থাৎ এবং রেণুস্থলী থেকে হচ্ছে রেণু মাতৃকোষ, ঠিক আছে। তারপর আবার মিওসিস হওয়ার ফলে সেখান থেকে আবার রেণু বেরিয়ে আসলো, তাহলে 2N থেকে আবার N তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মিওসিস। নিষেক থেকে আবার জাইগোট তৈরি হচ্ছে N থেকে 2N। তাহলে এই যে পুরো পর্যায়টা, কখনো হ্যাপ্লয়েড বা কখনো ডিপ্লয়েড, যখন শুধু N থাকছে সেগুলোকে বলা হয় থাকে হ্যাপ্লয়েড, এবং যখন 2N হয়ে যাচ্ছে সেগুলোকে ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডের এই যে জনুক্রম, এই জনুক্রমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধু নামগুলো লিখে এখানে শুধু 2N কখন N হয়েছে এই চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই চারটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ডেসক্রাইব করতে হবে না। চলে যাচ্ছি এর পরের যে পয়েন্ট, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এখন যেটা পড়বো সেটা হচ্ছে সবথেকে যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফুলের গঠনগত অংশ। অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু যেখানে তোর পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন হচ্ছে, সেখান থেকে কিন্তু যৌন জনন সম্পন্ন করার পর যেটা জনন অঙ্গ, সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গটাই হচ্ছে কিন্তু কি ফুল। তাহলে এই ফুলের সম্বন্ধে কিন্তু আমরা এবার আলোচনা করব। অর্থাৎ এগুলো দেখ আমরা একটা ফুল সম্বন্ধে অলরেডি আমরা কিন্তু আলোচনা করে এসেছি এর আগে, যেটা হচ্ছে কি ফুলের 4টে পার্ট আছে। কি আছে সেটা হচ্ছে, ফার্স্ট পার্ট হচ্ছে কি 1 নম্বর পার্ট হচ্ছে বৃতি। অর্থাৎ একটা যদি ফুলের ফার্স্ট যে প্রথম স্তবক সেটা কি হয়, বৃতি। বৃতির যে ছোট পার্ট থাকে সেটাকে কি বলা থাকে, বৃত্তাংশ। তাহলে এটাকে কি বলা থাকে, বৃতির যে সব থেকে ছোটো পার্ট এটা হচ্ছে বলা থাকে বৃত্তাংশ। তাহলে এর কাজ হচ্ছে কি প্রত্যেকটা অংশগুলোকে রক্ষা করা, অর্থাৎ যখন সেটা কুড়ি অবস্থা আছে সেই কুড়ি অবস্থা থাকাকালীন এইটাকে হচ্ছে কিন্তু রক্ষা করাটাই হচ্ছে ওর কাজ, ঠিক আছে। চলে যাচ্ছি এর যে সেকেন্ড নাম সেটা হচ্ছে কি দলমণ্ডল। দলমণ্ডলটা কী হয়, সবথেকে কালারফুল পার্ট, তাই তো। দলমণ্ডলটা হচ্ছে সবথেকে সেকেন্ড যে স্তবক। দলমণ্ডলটা কী করে, যেটাকে বলা থাকে পাপড়ি, এটি সাধারণত কীট পতঙ্গকে আকৃষ্ট করে, তাই তো। কারণ যত বেশি কালারিং হবে তা তত বেশি কিন্তু
ওর ফুলের কাছাকাছি মৌমাছি বা অন্যান্য ধরনের প্রাণীরা কিন্তু আসতে সাহায্য করবে। তাহলে কীটপতঙ্গ আকর্ষণ করে থাকে, তাহলে আকর্ষণ করছে কিন্তু এই দলমণ্ডল। নেক্সট হচ্ছে কি, নেক্সট 3 নাম্বার পার্টের মধ্যে কোনটা পড়ব? 3 নাম্বার পার্টের মধ্যে পড়ব হচ্ছে পুংকেশর চক্র। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে পুংস্তবক বলা হয়, এইটা হচ্ছে কি পুংকেশর চক্র। এই পুংকেশর চক্রের মধ্যে দুটো পার্ট থাকে, একটাকে বলা থাকে পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। তাহলে পুংদণ্ড, ঠিক আছে, কোনো একটা গাছের মধ্যে দেখতে পাবি যে পুংদণ্ডটা যে লম্বা স্টিকের মতো অংশ থাকছে সেটাকে বলা থাকে কিন্তু পুংদণ্ড, আর ওপর দিকে এরকম অনেকগুলো অংশ থাকছে, ঠিক আছে, অর্থাৎ এরকম মতো একটা লাইন থাকছে সেটাকে বলা থাকে কি পুংদণ্ড, আর পুংদণ্ডের ওপরের দিকে এরকম করে অনেকগুলো অংশ থাকছে সেগুলোকে বলা থাকে কিন্তু পরাগধানী। তাহলে এটার কিন্তু পুংকেশর চক্রের দুটো পার্ট, একটা হচ্ছে কি পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। নেক্সট হচ্ছে কি 4 নাম্বার পার্ট। 4 নাম্বার পার্টের মধ্যে কি রয়েছে? গর্ভকেশর চক্র। তাহলে গর্ভকেশর চক্রের আবার অনেকগুলো পার্ট আছে, সেগুলো কি কি সেখানে পড়লেই দেখতে পাবি। এর আবার 3টে পার্ট আছে। ফার্স্ট হচ্ছে কি গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর একটা হচ্ছে গর্ভাশয়। 3টে পার্ট। কি কি বললাম হচ্ছে দেখ, গর্ভমুণ্ড অর্থাৎ মাথাটাকে বলা হয়, তারপর আছে গর্ভদণ্ড অর্থাৎ মাঝখানে যে লাইনটা থাকে লম্বা মতো সেটাকে বলা থাকে গর্ভদণ্ড, আর তার পরের পয়েন্টটাকে বলা থাকে কি গর্ভাশয়। অর্থাৎ তোরা যদি পিকচারটা দেখিস, দেখলেই বুঝতে পারবি একটা সরু মতো লাইন আছে, নিচে এসে এটা কিন্তু একটা মোটা মতো অংশ হয়ে গেছে, ঠিক আছে। এই মোটা মতো অংশ হয়ে যাওয়া এই জায়গাটাকে বলা থাকে কিন্তু ডিম্বাশয় বলা থাকে, ঠিক আছে। এই জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু গর্ভাশয় বা ডিম্বাশয়। তারপরের যে পার্টটা আছে এটা হচ্ছে গর্ভদণ্ড, আর সবার মাথায় যে পার্টটা আছে অর্থাৎ এই খাত থেকে দেখবি 5টা মতো অংশ কিন্তু বেরিয়ে আসছে, ঠিক আছে। এই জায়গাটাকে কিন্তু বলা থাকে গর্ভমুণ্ড। তাহলে এইটা গর্ভমুণ্ড, তারপরেরটা হচ্ছে গর্ভদণ্ড, তারপরেরটা হচ্ছে গর্ভাশয়। তাহলে প্রত্যেকটা অংশই কিন্তু ইম্পর্টেন্ট। আর এইখানে যে ডিম্বাশয় বা গর্ভাশয় থাকছে এটার মধ্যে কি থাকে ডিম্বক, আর ডিম্বকের মধ্যে কিন্তু কি থাকে ডিম্বাণু থাকে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি ডিম্বাশয় বা গর্ভাশয় বলা হয়। তাহলে ডিম্বাশয়ের মধ্যে কি থাকছে, ডিম্বাশয়ের মধ্যে থাকছে ডিম্বক, আর সেই ডিম্বক থেকে কিন্তু কি তৈরি হয়ে থাকে ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে। তাহলে এইখান থেকে কিন্তু একটা সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ কীভাবে তৈরি, মানে প্রত্যেকটা যে পার্ট সেটা কিন্তু এখানে আলোচনা করা হলো। নেক্সট হচ্ছে যেটা পড়ব সেটা হচ্ছে পরাগযোগ, অর্থাৎ পরাগ মিলন না হলে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি করবে না। তাহলে এটা করতে গেলে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি পরাগযোগ। তাহলে পরাগযোগ মানে হচ্ছে কি নতুন আর একটা উদ্ভিদের সঙ্গে পরাগ মিলন করতে গেলে যে প্রক্রিয়াটা করা হচ্ছে সেটার নাম হচ্ছে কিন্তু পরাগযোগ। তাহলে পরাগযোগ করতে গেলে তার দুটো ভাগ আছে, একটার নাম হচ্ছে কি স্বপরাগযোগ আর একটাকে বলা থাকে কিন্তু ইতর পরাগযোগ বলা হয়। তাহলে এর ফার্স্ট যে নামটা পড়ব সেটা হচ্ছে কিন্তু স্বপরাগযোগ। স্বপরাগযোগ করতে গেলে দেখবি সাধারণত উভয় লিঙ্গ ফুলে কিন্তু স্বপরাগযোগ হয়ে থাকে। তাহলে স্বপরাগযোগ করতে গেলে কি করা হচ্ছে, উভয় লিঙ্গ ফুলের মধ্যে কিন্তু এটা হয়ে থাকে। তাদের কতগুলো এক্সাম্পল দেখতে পাবি, এক্সাম্পল হচ্ছে কিন্তু শিম গাছের ক্ষেত্রে এটা হয়ে থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ইতর পরাগযোগ, যখন দেখতে পাবি একই প্রজাতির অন্য কোনো একটা গাছের সঙ্গে যখন ফুলের গর্ভমুণ্ডে পড়ছে, অর্থাৎ ইতর পরাগযোগ হতে গেলে কিন্তু যখন কোনো একটা ফুলের পরাগরেণুটা একই প্রজাতির অন্য কোনো একটা গাছের ফুলের গর্ভমুণ্ডে যখন পড়ছে সেটাকে বলা যায় কিন্তু ইতর পরাগযোগ বলা হয়। তাহলে ইতর পরাগযোগের ক্ষেত্রে সাধারণত এটা একলিঙ্গ ফুলের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। এগুলো কিন্তু ট্রু ফলস হিসাবে কিন্তু আসতে পারে। তাহলে একলিঙ্গ ফুলের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কাদের ক্ষেত্রে হবে না, এটা হচ্ছে ধর দেখতে পাবি যে তাল, পেঁপে, লাউ এদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। এবং তোরা কিন্তু পেজ নাম্বার 66 ক্ষেত্রে পার্থক্যটা দেখে নিতে পারবি যে কোন পরাগযোগের ক্ষেত্রে কাদের ওপর ডিপেন্ড করছে, কোনটা অনুন্নত কোনটা নিয়ন্ত্রিত হচ্ছে, সেখানে কিন্তু পুরোটা আলোচনা করা আছে, অর্থাৎ সুবিধা কোনটা অসুবিধা সেখানে কিন্তু দেখতে পাবি। এবার যেটা পড়বো সেটা হচ্ছে বাহক মানে অর্থাৎ আমার এই কাজটা করতে গেলে যারা হেল্প করছে সেইটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু বাহক সম্পর্কে যেটা পড়বো সেখানে হচ্ছে বাহকের সম্পর্কে আমরা যে ভাগগুলো পড়বো, ভাগ হচ্ছে কীরকম 4টে ভাগ আছে। কি ফার্স্ট যে নামটা পড়বো সেটা হচ্ছে বায়ু, অর্থাৎ বায়ুর মাধ্যমে আমাদের কিন্তু পরাগযোগ ঘটবে। সেটার এক্সাম্পলকে কারা রয়েছে দেখতে পাবি, ধান, গম এদের ক্ষেত্রে কিন্তু বায়ুর মাধ্যমে কিন্তু পরাগযোগ হয়ে থাকে। বায়ু
নেক্সট পয়েন্ট হচ্ছে কি জল। জল থেকে কাদের ক্ষেত্রে হয়ে থাকে না, এটা হচ্ছে পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝির ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। বা আরেকটা হচ্ছে তোর পাতা শ্যাওলা, এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় হচ্ছে এই জলের মাধ্যমে কিন্তু পরাগ সংযোগ হয়ে থাকে, ঠিক আছে, অর্থাৎ ইতর পরাগযোগ হয়ে থাকছে। 3 নম্বর পয়েন্ট যেটা পড়বো সেটা হচ্ছে পতঙ্গ। পতঙ্গদের ক্ষেত্রে কীভাবে তৈরি হয়ে থাকে না, পতঙ্গদের ক্ষেত্রে দেখতে পাবি যেটা হচ্ছে তোর আম, সূর্যমুখী, এদের কিন্তু পতঙ্গের মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে, আম এবং সূর্যমুখী। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কিন্তু পাখি, অর্থাৎ পাখিদের ক্ষেত্রে কীরকমভাবে হয়, পাখিদের ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু পলাশ এবং শিমুল, এদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তাহলে পাখিদের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, পলাশ এবং শিমুল। তাই জন্য প্রত্যেকটা ফুলের ক্ষেত্রে কিন্তু উদাহরণগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট এবার পড়বো, দেখ একটা উদ্ভিদের নিষেক কীভাবে তৈরি করা হচ্ছে। পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলনকে বলা হয়ে থাকে কিন্তু নিষেক। অর্থাৎ কী বললাম, একটা পুংজনন কোষ আর একটা হচ্ছে স্ত্রীজনন কোষ, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে কি পুংজনন কোষ আর একটা হচ্ছে স্ত্রীজনন কোষ, এই দুটোর যখন মিলন হয় তখন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয়ে থাকে কিন্তু নিষেক বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা নিষেকের ক্ষেত্রে পেজ নাম্বার 67 তোরা দেখতে পাবি যে কোনটা কি ধরনের হ্যাপ্লয়েড, কোনটা ডিপ্লয়েড, কোনটা ট্রিপ্লয়েড তৈরি হচ্ছে। যেমন ওখানে দেখতে পাবি জাইগোট হচ্ছে 2n প্রকৃতির হয়ে থাকে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ওখানে দেখে নিবি যে জাইগোট কিন্তু 2n প্রকৃতির। শস্য নিউক্লিয়াসের ক্ষেত্রে শস্য সেটা কিন্তু ট্রিপ্লয়েড হয়ে থাকে, 3n প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে। এবং কিভাবে একটা জাইগোট বা একটা মানে একটা নতুন উদ্ভিদের চারা গাছ কীভাবে তৈরি হয়েছে তোরা দেখতে পাবি পেজ নাম্বার 68 কিন্তু পুরোটা লেখা আছে যে একটা পরাগরেণু স্থানান্তকরণ, সেখান থেকে গ্যামেট উৎপাদন এবং সেখান থেকে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন, সেখান থেকে জাইগোট, ভ্রূণ, ফল, বীজ, অঙ্কুরণ এবং শিশু উদ্ভিদ কীভাবে তৈরি হয়েছে পুরো স্টেপটা কিন্তু এখানে বলা আছে। নেক্সট পড়বো যেটা লাস্ট এবং সবথেকে বিষয়, সেটা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধিটা পড়তে গেলে যেটা বুঝতে হবে কি, যে বৃদ্ধি হচ্ছে যে কোনো মনুষ্য জগতের প্রাণীদের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আছে। অর্থাৎ বৃদ্ধি মানে শুষ্ক ভরের একটা পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ বেড়ে যায়। তাহলে বৃদ্ধি 3টে অবস্থা হয়। বৃদ্ধি হচ্ছে অপরিবর্তনীয় হয়ে থাকে। বৃদ্ধি কী হয়, প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। দেখ আমরা যখন ছোটোবেলা থেকে বড় হচ্ছি, ভেতরে কিন্তু আমাদের শরীরে রক্তের পরিমাণ বাড়ছে, আমাদের হাড়ের দৈর্ঘ্য বাড়ছে, আমাদের ভেতরে যে মাংসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি হচ্ছে কিন্তু প্রোটোপ্লাজম দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত, এবং বৃদ্ধিটা কিন্তু স্থায়ী। কারোর ক্ষেত্রে বৃদ্ধিটা হঠাৎ করে কিন্তু কমে যায় না, আবার হঠাৎ করে বেড়েও যায় না, ঠিক আছে। তাহলে বৃদ্ধিটা কিন্তু যে শুষ্ক ওজন বেড়ে যাওয়াটাকে বলা থাকে কিন্তু বৃদ্ধি। বৃদ্ধির দেখবি অনেকগুলো দশা আছে, অর্থাৎ বৃদ্ধির যে দশাগুলোকে 3টে স্টেজে ভাগ করা হয়েছে। কি না, ফার্স্ট যেটা দেখতে পাবি সেটা হচ্ছে কোষ বিভাজন, অর্থাৎ কোষ যদি বিভাজিত না হয় তাহলে কোষটা বড় হবে না, তাই জন্য আমাকে কী করতে হবে, কোষটা বিভাজিত করতে হবে। দেন হচ্ছে কি কোষের আকার বৃদ্ধি, তার মানে দেখ কোষের আকার যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে কিন্তু বৃদ্ধি হবেই, ঠিক আছে। তাহলে কোষের আকার বৃদ্ধি। আর লাস্ট যেটা হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে কোষীয় বিভেদন, অর্থাৎ কোষের মধ্যে কি হচ্ছে বিশেষত্ব প্রাপ্তি, মানে কোষের বিশেষত্ব প্রাপ্তিটাই হচ্ছে কিন্তু বৃহৎ অর্থে কোষের বিকাশের এই দশাটা হচ্ছে বৃদ্ধি প্রক্রিয়ার অন্তর্গত। মানে কোষের যেটা বিভিন্ন কলায় গিয়ে, মানে কোষগুলো কি হচ্ছে বিভিন্ন প্রত্যেকটা কলায় গিয়ে সেখানে বিভাজিত হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কোষীয় বিভেদন যেটাকে বলা হয় থাকে, ঠিক আছে, কোষীয় বিভেদন এই প্রক্রিয়াটার ফলে কিন্তু আমাদের বৃদ্ধি দেখতে পাওয়া যায়। এবং যেটা মানব বিকাশের সবথেকে বিভিন্ন দশাগুলো হচ্ছে কি মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে 5টা দশা দেখতে পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে কি, অর্থাৎ এখানে দেখতে পাবি যে সদ্যজাত, ফার্স্ট যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে কি সদ্যজাত। অর্থাৎ সদ্যজাতর ক্ষেত্রে কি হয় না, নতুন একটা 9 মাস কি 10 দিন এটা প্রতিপালিত হওয়ার পর সে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। তাহলে এই যে জন্মগ্রহণ করার পরে এই যে সেই সময়কালটা, সেটা হচ্ছে তার সদ্যজাত। তারপরে যে সময়কালটা আসে, সে হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে, সেই সময়কালটাকে বলা থেকে কিন্তু শৈশবকাল বলা হয় থেকে, ঠিক আছে। সেই সময়কাল অর্থাৎ 3 থেকে 11 বছর, ঠিক আছে। এটা যেমন সদ্যজাতের বয়সটা হচ্ছে তোর 0 থেকে 3 বছর, তারপরে 3 থেকে 11 বছর হচ্ছে কিন্তু শৈশবকাল। এবং 3 নম্বর পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে কি বয়স সন্ধি, অর্থাৎ এই পর্যায়টাকে কি দেখতে পাওয়া যায়, তার যে বিভিন্ন রকম দেহের গঠনের পরিবর্তন, পেশিবহুল শরীর, যৌন লক্ষণ যে প্রকাশ পায় সেখানে দেখতে পেয়ে যাবো। অর্থাৎ তার বয়সটা কত হয়ে যাচ্ছে,
12 থেকে 20 বছর বয়স পর্যন্ত কিন্তু তার বয়ঃসন্ধিগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবং এই বয়ঃসন্ধি হয়ে যাওয়ার পর দেখতে পাবো হচ্ছে 20 থেকে 60 বছর, 20 থেকে যে 60 বছর যে সময়কালটা, সেখানে কি লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে কিন্তু পরিণত দশা যেটাকে বলা থাকে। অর্থাৎ এখানে কিন্তু পুরো আমাদের শরীরের প্রত্যেকটা জিনিস কিন্তু পরিণত অবস্থায় কিন্তু বিকাশ ঘটেছে। অর্থাৎ সেটা শুক্রাশয় হোক, ডিম্বাশয় হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখানে পরিণত দশায় পরিণত হয়েছে। এবং সবথেকে লাস্ট যে দশা, সেখানে কিন্তু বৃদ্ধি আর হয় না, অর্থাৎ লাস্ট দশাটার নাম হচ্ছে কি বার্ধক্য দশা। এখানে কি হয়, এখানে হচ্ছে 60 বছর থেকে যতদিন সে মৃত্যুকালীন বয়স পর্যন্ত, ঠিক আছে, 60 বছর থেকে আপ টু মৃত্যুকালীন বয়স পর্যন্ত এখানে কিন্তু তার একটা বার্ধক্যের ছোপ পড়ে। এখানে সমস্ত জিনিস অনেকেই দেখবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, এবং এখানে দেখতে পাবি যে প্রত্যেকটা কিন্তু অনেক কিছু মর্নিং ওয়াক, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সহজ পাচ্য আহার, যোগাভ্যাস, এগুলো কিন্তু এই টাইমে করা দরকার। তাহলে প্রত্যেকটা স্টেজের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু কাজ রয়েছে। তো এইটার মাধ্যম দিয়ে আমাদের জীবনের প্রবাহমানতা যে সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ হয়ে গেল।